না, আজকের মধ্যে একটা মাথা গোজার মতো ব্যবস্থা না করতে পারলেই নয়, আর পারা যাচ্ছে না। কালকের মতো আজকেও যদি এই বাস স্ট্যান্ডের ওয়েটিং রুমে মশার কামড় আর চূড়ান্ত দুশ্চিন্তা নিয়ে রাত কাটাতে হয়, তাহলে আমি শেষ। একই এই শহরে কালই মালদা থেকে এসেছি, কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, তার উপরে ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে না জেরহাল অবস্থা। এত বড় শহরে একটা ঠিকঠাক ভাড়া বাড়ি পাওয়া যাবে না আমি ভাবতে পারিনি। তবু কাল রাতে এক ভদ্রলোক আমায় দেখে কি জানি কি দয়া হয়েছিল, 4টে বাড়ির ঠিকানা কাগজে লিখে দিয়েছিল। 2টো বাড়িতে অলরেডি নিরাশ হয়ে ঘুরে এসেছি, এবার 3 নম্বর বাড়িতে যাবার পালা, দেখি কি বলে। শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে? কি চাই? আমি বিনয় চক্রবর্তী। এই একজন আমায় আপনার ঠিকানাটা দিয়েছিল। আসলে আমি ঘর ভাড়ার ব্যাপারে কথা বলতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দি, কিন্তু আপনি কি করেন? ওই রিসেন্ট একটা অফিসে চাকরি পেয়েছি। ইনফ্যাক্ট কালই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি হাতে পেয়েছিলাম। তাই একটা ঘর ভাড়ার জন্য খুব প্রয়োজন, তাই আপনার কাছে এসেছি। বুঝলাম। তা আপনি কি বিয়ে থা করেছেন? না, আমি তো বিবাহিত নই। ও দেখুন, কিছু মনে করবেন না, শহরে এত জুয়াচুরি বেড়ে গেছে, তাই এখন ফ্যামিলি ছাড়া কাউকে ভাড়া দিচ্ছি না। মানে আর কি কোনো উপায় নেই? না, সমস্যা কি জানেন, এই ব্যাচেলার ছেলেদের রাখবার মতো এই এলাকায় সেরম কোনো জায়গা পাবেন না। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আসলে যুগটা তো খারাপ। আচ্ছা ঠিক আছে। আমি বাড়ি ভাড়ার ব্যাপারে এসেছিলাম, একটু কথা বলা যাবে? সরি ভাই, গত পরশু দিনই বাড়ি ভাড়া হয়ে গেছে। যা, শেষ আশাটাও শেষ হয়ে গেল। এক এক করে সব দরজা বন্ধ হয়ে গেল মুখের সামনে। মনে হয় না আজও কোনো ব্যবস্থা করতে পারবো। এদিকে কখন যে সময় গড়িয়ে বিকেল হতে চললো তা খেয়াল নেই। এখনো কোনো সুরাহা হলো না। কেউ বলল সরকারি চাকরি ছাড়া ভাড়াই দেওয়া হবে না, কেউ বলল বিয়ে করা মাস্ট, আবার কেউ এমন ভাড়া হাঁকলো যে সারা মাসের মাইনেও কম পড়বে। জানি না কি হবে এবার। সহসা পাশে একটা ল্যাম্পপোস্টের দিকে নজর পড়ল আমার। সেখানে বড় বড় হরফে বিজ্ঞাপন দেওয়া, মেস ভাড়া আছে, ঠিকানা 33 নম্বর কারবালা স্ট্রিট। অগত্যা অটো ধরে যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন সন্ধে 6:30। তবু ভালো, এই গলিতে সেরম কোনো লোকজনের যাতায়াত নেই। পুরোনো আমলের 3তলা বাড়ি, ঝুলে পড়া সাইনবোর্ডে বেশিরভাগ হরফই মুছে গেছে। বলতে গেলে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটার ভগ্ন দশা। দরজা দিয়ে সোজা ভিতরে ঢুকে গেলাম। টেবিলে বসে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে একটা লোক পা দোলাচ্ছিল। আমার পায়ের শব্দে লোকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো কি ব্যাপার? আমি মেসের একটা ঘর ভাড়া নিতে চাই। হবে, ওই একটা বেরিয়ে আছে, আজ সকালেই একজন ঘর ছেড়ে দিয়ে গেছে, নইলে পেতে না। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম, বাঁচলাম। তবে 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 ওই দুজনের সাথে কিন্তু ঘর শেয়ার করে থাকতে হবে, চলবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমার শুধু একটা থাকবার জায়গা নিয়ে কথা। তাহলে অ্যাডভান্সটা করে দাও খোকা, 10,000 টাকা। 10,000 টাকা? মানে এত কিছু কম হবে না? না 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 খোকা, এখানে কোনো কম সময় না, ওই টাকাটাই লাগবে। কি হলো, আছে? নইলে অযথা আমার সময় নষ্ট করো না, যাও বাইরে যাও। আমার ব্যাগে তখন মাত্র 6,100 টাকা। আমি বলতে গেলে একেবারে হাল ছেড়েই দিয়েছিলাম। ঠিক তখনই বেমক্কা লোকটা বলে উঠল, এই ছোকরা, এই তোমায় যেন কোথায় দেখেছি। আমি তো অবাক। আমাকে আপনি দেখেছেন? না না, এটা হতে পারে না, আমি তো কালই এসছি এই শহরে। আমি এত ভুল করব না, তোমার মুখটা খুব চেনা লাগছে ছোকরা। যাক, মনে পড়লে বলবো। কত আছে? হ্যাঁ, কত টাকা আছে? ওই 6,000 টাকার মতো। তাই দাও, মাইনে পেলে বাদ বাকি টাকাটা দিয়ে দেবে।
এই চাবিটা নিয়ে দোতলার 102 নম্বর ঘরে উঠে যাও। কেউ জিজ্ঞেস করলে বলবে ম্যানেজার ঘনশ্যাম পাঠিয়েছে। কি বলবে? এই ম্যানেজার ঘনশ্যাম পাঠিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উফ, যেন হাতে চাঁদ পেলাম। ভিতরে দুপাশে সারি দিয়ে ঘর, মাঝখানে লম্বা বারান্দা। সবই ঠিক আছে, তবে এখানে ঘরগুলি ভীষণ রকম অপরিষ্কার। যেখানে সেখানে নোংরা পড়ে আছে, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আর যা দেখলাম, এত বড় মেসে বাথরুম মোটে একটা। যাক, অবশেষে একটা ঘর তো পাওয়া গেল। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। আচ্ছা, এটা 102 নম্বর ঘর তো? হ্যাঁ, কি ব্যাপার? ওই আমাকে ম্যানেজার ঘনশ্যামদা পাঠালো। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই খাটটায় চলে যাও। আমি অভিষেক, ফটোগ্রাফার, ফটোগ্রাফি করি। এই যে আমি দীপঙ্কর, সিরিয়ালে অ্যাক্টিং করি। আর তুমি? আমি বিনয়। ওদের সাথে ভাব জমে উঠল ক্রমে ক্রমে। দুদিন ধরে বেদম খাটনি গেছে। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। কাল থেকে অফিস, সকাল সকাল উঠতে হবে। মাঝরাতে একটা বিশ্রী স্বপ্নে ঘুম ভেঙে গেল। দেখলাম বিছানায় দরদর করে ঘামছি। কেমন যেন দম বন্ধ করা একটা অস্বস্তি হচ্ছে। উঠে জানলাটা খুলে দিলাম। সাথে সাথে এক মুঠো দমকা বাতাস যেন জানলা দিয়ে ভিতরে ঢুকলো। দেখলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার, তার পিছনেই একটা কবরখানা। ঝোপঝাড়ে ভরে আছে চারদিক। মনে হলো এই কবরখানায় যেন অনেক দিনের কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে। এ কি ও জানলা খুলেছে কেন? শিগগির বন্ধ করো। কেন, কি হয়েছে? ও জানলা খোলা মানা আছে। ঘনাতে জানতে পারলে আমাদের আর আস্ত রাখবে না। তৎক্ষণাৎ জানলাটা বেঁধে দিলাম। পরদিন অফিস থেকে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। একেতে প্রাইভেট অফিস, তার উপর ট্রেনিং, সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। ঘড়িতে তখন রাত 11টা। যদিও মেস এখান থেকে বিশেষ দূর নয়, তবু অন্ধকার গলিগুলো চিনতে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো রাস্তা ভুল করেছি। অকস্মাৎ পিছনে ফিরে তাকাতেই নিভে যাওয়া ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। লোকটা কি আমায় আগে থেকেই ফলো করছিল নাকি? যাই হোক, আমি আরও একটু এগিয়ে গেলাম এটা দেখতে যে লোকটা আমায় ফলো করছে কিনা। আর চোখে তাকালাম, ফের পিছনে তাকাতে আবার সে একই কাণ্ড। মানুষটা যেন অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমায় যেন সে কেমনভাবে লক্ষ্য করছে। মনে একটা শঙ্কার সৃষ্টি হলো। কোনো চোর বা ছিনতাইবাজ নয় তো? এমনিতেই আমার এই শহর অচেনা, তার উপর এত রাতে অন্ধকার গলিতে হতেই পারে ছিনতাইবাজি কিংবা রাহাজানি। আমার হাত পা অবশ হয়ে এলো। এবার আমি একটু সাহস নিয়েই বললাম, কে? কি চাও? আরে জ্যোতি রে, চিনতে পারছিস না? যেন অন্ধকার ফুঁড়েই ও বেরিয়ে এলো। আমি তো অবাক। জ্যোতি? জ্যোতির্ময়, তুই এখানে কি করছিস? কেন, খুশি হসনি? খুশি হব না? কি বলছিস রে বেটা? হ্যাঁ, তবে খুশি হবার থেকে ভয় পেয়েছি জোর। স্কুল থেকে কলেজ সর্বত্র তোকে জ্বালানো জ্বালিয়েছি, আজ তার অন্যত্র হয় কি করে? বুঝলুম। এখন বলতো, কলেজের পর হুট করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? আর এখন এত বছর পর কোথায় আছিস, কি করছিস? হ্যাঁ, আরে দাঁড়া, অত ব্যস্ত হোস না, সব বলছি। চল, যেতে যেতে কথা হবে। হ্যাঁ, সেই ভালো, অনেক রাত হয়েছে, আমাকে মেসে পৌঁছতে হবে। গুড মর্নিং ম্যানেজার বাবু। কি আবার এত সকালে? সেরকম কিছু নয়, আসলে একটা দরকারই আপনার কাছে এসেছি। আচ্ছা ম্যানেজার বাবু,
আমি শুনেছি বাড়ির পিছনে একটা পরিত্যক্ত কবরখানা আছে, তাই আপনার থেকে ওই কবরখানার ব্যাপারেই কিছু জানতে চাই। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি করে জানলে এই কবরখানার ব্যাপারে? আচ্ছা আচ্ছা, এই জন্য বলে যাকে তাকে ভাড়া দিতে নেই। যেই দয়া করে ভাড়াটা দিয়েছি অমনি অমনি সাহস বেড়ে গেছে। তোমাকে কে খবর দিয়েছে ছোকরা ওই কবরখানার ব্যাপারে? সাহস তো কম নয়, মরার পাগনা গজিয়েছে নাকি? আসলে আমার এক বন্ধু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে, তো সেই সব পুরনো কবরখানার ব্যাপারে বলছিল। এতে আপনি বেশ কিছু টাকা পেতেন। ঠিক আছে, আপনি যখন ইচ্ছুক নন। ও, এই ব্যাপার, তা আগে বলবে তো। শুধু মুধু দেখো তোমায় দুটো কথা শোনালাম। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে তোমায় জায়গাটা একবার দেখিয়ে আসি চোখের দেখা। হ্যাঁ, তবে কাউকে বলো না যেন। না ঠিক আছে, তবে এখন সময় নেই, রাতে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে এসো এসো, এই এই হচ্ছে কবরখানা। এই কবরখানায় বহু ইতিহাস আছে জানো। এই কবরখানার জন্যই তো এই এলাকার নাম কারবালা স্ট্রিট। এই 1830 সালের আগেই এই কবরখানা বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা। পরে যদিও সাহেবেরা এই কবরখানা খোলার খুব চেষ্টা করেছিল, তবে ওই আর যে ধোপে টেকেনি। মাঝে তো চোরা চালানকারীদের খুব উৎপাত হয়েছিল এখানে। ও আচ্ছা, এই যা। কি হলো? আর বলবেন না, আমার বন্ধু বলেছিল জায়গাটার কিছু ছবি তুলে পাঠাতে। মোবাইলটাই আনতে ভুলে গেছি। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি মোবাইলটা নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও, আমি আছি। আরে আরে কি করছো কি? দরজা আটকাচ্ছ কেন? দরজা খোলো, দরজা খোলো। এ কি কি ঝড় ঝড়! আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আমি বের করো। আমি কিছু দেখতে পাচ্ছি না। এই হাওয়ায় আমার দম বন্ধ হচ্ছে। বাঁচাও বাঁচাও! ঠিক ঠিক এইভাবেই আমি সেদিন কেঁদেছিলাম। কে কে কে? আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় উদ্ধার করো। ভয় পা, আরো ভয় পা তুই। আমি তোর চোখে আতঙ্ক দেখতে চাই। আমায় ছাড়ো, আমায় ছাড়ো। পালাতে পারলে পালা, পালা। আমায় ছাড়ো। তুমি কে? কি চাও? সেদিন কোথায় ছিল তোর এই মানবিক রূপ? যেদিন কটা টাকার লোভে আমায় নৃশংসভাবে এখানে মেরে পুঁতে দিয়েছিলি, কোথায় গিয়েছিল সেদিন তোর এই অনুরোধ? জ্যোতির্ময়, জ্যোতির্ময়! মনে পড়ছে, মনে পড়ছে ম্যানেজার বাবু, এই অথম অ্যাসিস্ট্যান্টের কথা। কিভাবে কিভাবে আমায় মেরে আমার বদনাম রটিয়েছিলি তার কথা। তুই যে টাকার জন্য আরো কত লোকের সর্বনাশ করেছিস তারই অর্থা নেই। আমায় আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও জ্যোতির্ময়। আর একটা সুযোগ দাও মাচার। ক্ষমা ক্ষমা তোকে কখনোই ক্ষমা করা যায় না। তুই মরলে তবে আমার আত্মা মুক্তি পাবে, আর সবার আত্মা মুক্তি পাবে। তাই তো আমার বন্ধু বিনয়কে বলেছিলাম তোকে টাকার লোভ দেখিয়ে এখানে আনতে। আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, মুক্তি। এই মিত্তির, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, আমার মনে হচ্ছে ওই অত বড় গাছটা পড়ে এই লোকটা মারা গেছে। সে তো বুঝলাম। অ্যাকচুয়ালি আমারও তাই মনে হয়। তবে লোকটা অত রাতে
এই কবরখানায় কি করছিল সেটাই সন্দেহের ব্যাপার। বিনয়, বিনয়, তুই পারবি না, পারবি না আমার মৃত্যুর প্রতিশোধ নিতে? পারবো জ্যোতি, পারবো। তুই দেখিস, আমি ঠিক পারবো, তুই চিন্তা করিস না। জ্যোতি, জ্যোতি, আমি পেরেছি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে।